সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ক্লাস। এই ক্লাসটি মূলত হচ্ছে ক্লাস 8 এর জন্য, অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমার এই ক্লাসটি। আর আমার এই ক্লাসটি করতেছি আমি রতনস বেসিক ইংলিশ বইয়ের পক্ষ থেকে, এবং রতনস বেসিক ইংলিশ বইয়ের যে গ্রামাটিক্যাল রুলস গুলো রয়েছে সেই রুলস গুলোর ভিত্তিতে করতেছি। তো অলরেডি আমি কয়েকটি ক্লাস দিয়েছি ক্লাস 8 এর, যেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, অর্থাৎ 30 মার্কের আসবে গ্রামার থেকে। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ইউজিং কোহেসিভ ডিভাইস, যেটা আমরা হচ্ছে অলরেডি সলভ করছি, একটা ক্লাস দিছি আমি শর্টকাট ভাবে। আর রাইট ফর্ম ভাবে দুটো ক্লাস দিছি, পার্ট 1 পার্ট 2, যেখানে 10 মার্ক থাকবে। এখন আজকের এই ক্লাসটি হচ্ছে ইউজিং নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে 5 মার্কের প্রশ্ন আসবে। এই 5 মার্কের প্রশ্ন কিভাবে আসবে এবং কিভাবে আমরা এটা সমাধান করতে পারি সেটার শর্টকাট টেকনিক নিয়ে আজকের এই আলোচনা। তো সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্লাসটি। প্রথমে আমরা জানবো যে ভার্ব মূলত হচ্ছে, আমরা জানি যে দু প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আবার ওগুলোর মধ্যে ক্লাসিফিকেশন আছে। তো আমাদের আলোচনা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেখানে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের গ্যাপটা পড়বে ক্লাস 8 এর জন্য। তাহলে আমাদের এইটুকুই জানতে হবে আপাতত। যেমন নন ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এটাকে আমরা সহজভাবে চিনতে পারবো হচ্ছে যে ভার্ব দ্বারা সহজে, যে ভার্বগুলোকে দেখে সহজে আমরা টেন্স নির্ণয় করতে পারি না, সেগুলোকে আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বলবো। ওকে, তখন নন ফাইনাইট ভার্ব এর সংজ্ঞাটা প্রথমে জেনে নেই, যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না, মানে অসমাপিকা ক্রিয়া নামই বলছে, তাহলে অর্থটা পুরোপুরি প্রকাশ পাবে না, এবং সাবজেক্ট এর নাম্বার পার্সন দ্বারা ভার্বের কোনরূপ পরিবর্তন হয় না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। যেমন বলছে এখানে টু গো, এটা হচ্ছে ইনফিনিটিভ ভার্বের, মানে টু এর সাথে ভার্বের বেস ফর্ম, এটাকে ইনফিনিটিভ বলে। তাহলে ইনফিনিটিভ টু গো মানে যেতে, এই যেতে দিয়ে কিন্তু আমরা কোনো টেন্স নির্ণয় করতে পারবো না, এবং এই অনিত্য সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে গোস করতে পারবো না, যেহেতু টু আসছে সামনে। ঠিক আছে, ইনফিনিটিভ যেহেতু হয়ে গেছে, তখন এখানে গো মানে গোস করতে পারবো না। ঠিক আছে, মানে আমরা ভার্বের ওই সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্বের কোনো পরিবর্তন করতে পারবো না, সেটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে তিন ভাগে বিভক্ত করা যায়। তিন ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে জেরান্ট, যেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং সেটা হচ্ছে নাউনের কাজ করবে। এরপরে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল মূলত তিন প্রকার, এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। ঠিক আছে, আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা হচ্ছে ইনফিনিটিভ বলবো। ওকে, তো আমরা প্রথমে জানবো হচ্ছে জেরান্টের সম্পর্কে একটু জানবো। আর আমি মনে করি যে ক্লাস 8 এই পার্টিসিপলটা না জানলেও চলবে। আমরা জেরান্ট আর যদি হচ্ছে ইনফিনিটিভ সম্পর্কে ফুলফিল ধারণা পাই, মানে ধারণা নেই, তাহলে আমরা কিন্তু এই যেভাবে ক্লাস 8 এর প্রশ্নটা আসবে আমরা সেটা সমাধান করতে পারবো। ওকে, তো জেরান্ট সম্পর্কে কি বলছে? জেরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যোগ করা নাউন এবং ভার্ব এর শক্তি কাজ করে, মানে নাউন প্লাস ভার্ব একসাথে সেটা হচ্ছে নাউনের কাজ করবে, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা নাউনের কাজ করবে, সেটাকে আমরা হচ্ছে জেরান্ট বলবো। একে ডাবল পার্ট অফ স্পিচও বলা হয়, সেটা গ্রামাটিক্যালের ব্যাপার, কিন্তু এটি মূলত নাউন, মানে এটি হচ্ছে নাউনের মতো কাজ করবে এবং বাক্যের একটি সাধারণ নাউন এর মধ্যে ব্যবহৃত হয়, মানে সাধারণ নাউনের মতোই ব্যবহৃত হবে, এবং জেরান্ট সর্বদাই নাউনের স্থানে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা নাউন যেখানে যেখানে বসতে পারে জেরান্টটা ঠিক সেখানে সেখানে বসবে। যেমন হচ্ছে প্রথমে একটা বাক্য বলছে সুইমিং, আমরা সুইম মানে কি জানি? সুইম মানে সাঁতার, সাঁতার কাটা। এখন সুইমিং, এখন এর সাথে আইএনজি যোগ করছি আমি, ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে বলছি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, মানে হচ্ছে সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে এই যে সাবজেক্টের জায়গায় বসছে, সুইমিং সাবজেক্টের জায়গায় বসছে এবং যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এটার উপর ভিত্তি করে এখানে ইজ হয়েছে, তাহলে সুইমিং ইজ এ, এখন এই সুইমিং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেটা হচ্ছে নাউনের জায়গায় বসছে এবং সেটা নাউনের মতো কাজ করছে, যার জন্য এটার নাম হচ্ছে আইএনজি যোগ করা, এই জন্য এটার নাম হচ্ছে জেরান্ট। স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ, মানে ঘুম হচ্ছে জীবনের একটা প্রয়োজনীয় বস্তু বা প্রয়োজনীয় জিনিস আর কি। তো এখানে স্লিপ এর সাথে আইএনজি যোগ হয়েছে এবং নাউনের জায়গায় বসছে, যার জন্য এটাকেও জেরান্ট বলবো। শি ইজ ফন্ড অফ রিডিং, আমরা জানি যে অফ, এই যে প্রেপোজিশনের পরে আমাদের অবশ্যই নাউন লাগবে, যদি নাউন না বসে তাহলে কিন্তু সেটা প্রেপোজিশন থাকবে না, সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। সো অফ এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তার মানে এটা হচ্ছে রিডিংটা হচ্ছে এখানকার নাউনের কাজ করছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে, যার জন্য এটাকে আমরা জেরান্ট বলবো। ওকে, তাহলে যে রিডিং সাবজেক্টের জায়গায় বসছে, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, তাহলে এই যে রিডিংটা এখানকার জেরান্ট, মানে যেটা
যেগুলো হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং নাউনের মতো কাজ করছে, নাউনের জায়গায় বসছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে জেরান্ড। সেগুলোকে আমরা বলবো জেরান্ড। ওকে, তো এখন জেরান্ডের ব্যবহার সম্পর্কে আমরা প্রথমে জানবো, তারপরে ইনফিনিটিভ জানবো, আর পার্টিসিপল সম্পর্কে আমি জাস্ট দু একটা কথাই বলবো। তো আমরা জানবো হচ্ছে জেরান্ড এর ব্যবহার। তো প্রথম নিয়মটা যেটা বলা আছে যে ভার্ব এর সাবজেক্ট হিসেবে জেরান্ড ব্যবহৃত হয়। ঠিক আছে, ভার্বের সাবজেক্ট রূপে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা যদি কোনো ওয়ার্ডকে পাই তাহলে সেটাকে আমরা জেরান্ড বলবো, বা ভার্বের সাবজেক্ট রূপে বসাইতে হবে সেটাকে আমরা জেরান্ড করবো। যেমন বলছে ফিশিং, ফিশিং ইজ মাই ফেভারিট হবি, তাহলে ফিশিংটা এই যে মূল ভার্ব ফিশ, ফিশের সাথে আইএনজি যোগ করছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভার্বের কাজ করছে প্লাস আইএনজি যোগ হয়েছে, তাহলে নাউনের কাজ করছে, যার জন্য এটার নাম হচ্ছে জেরান্ড। সুইমিং ইজ এ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে সুইমিং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এবং সেটা সাবজেক্টের জায়গায় বসছে, নাউনের কাজ করছে, মানে ভার্বের সাবজেক্ট রূপে কাজ করছে, সেটাকে আমরা হচ্ছে জেরান্ড বলবো। ওকে, ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, মানে অবজেক্ট লাগবেই, অবজেক্ট না হলে চলবে না, এবং সেখানে যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকে এবং সেটা ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে সেই অবজেক্টটাকে, আইএনজি যোগ করা অবজেক্টটাকে আমরা মূলত হচ্ছে জেরান্ড বলবো। যেমন হচ্ছে আই এনজয়েড বোটিং, ঠিক আছে, আই এনজয়েড ওয়াকিং, তাহলে এই যে বোটিং এবং ওয়াকিং এগুলো হচ্ছে জেরান্ড। অর্থাৎ মূল ভার্বের পরে এই যে ভার্ব, ট্রানজিটিভ ভার্বটার পরে আমরা যেই ইয়েটা বসাবো অর্থাৎ ওয়ার্ডটা বসাবো সেটাকে আমরা কি করব, জেরান্ড করব। প্রেপোজিশন এর অবজেক্ট হিসেবে জেরান্ড বসে, অর্থাৎ টোটাল কথা প্রেপোজিশনের পরে একটা নাউন বসবে, আমরা এটা জানি। তো নাউন যেহেতু বসবে, এখন সেখানে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে, এবং ভার্বটাকে আমরা নাউন করে নিব, এবং যখন ভার্বটাকে আইএনজি যোগ করে নাউন করব তখন সেটা জেরান্ড হয়ে যাবে। যেমন বলছে আই এম ফাউন্ড অফ ফিশিং বা হি ইজ ফাউন্ড অফ স্লিপিং, এগুলো হচ্ছে জেরান্ড। ওকে, ইন্ট্রানজিটিভ ভার্ব এর কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে, কমপ্লিমেন্ট হিসেবে, মানে বাক্যটিতে ওটা না বসালে বাক্যটির অর্থ কমপ্লিট হবে না। যেমন বলছে মাই ফেভারিট হবি ইজ ফিশিং, ইজ ফিশিং, আমি যদি মাই ফেভারিট হবি ইজ মানে আমার প্রিয় শখ হয়, হয় পর্যন্ত রাখি তাহলে বাক্যটা কমপ্লিট হবে না, তাহলে বাক্যটা কমপ্লিট করার জন্য আমার এখানে ফিশিং বসাইতে হয়েছে, তাহলে ফিশিংটা হচ্ছে জেরান্ড। সিইং ইজ বিলিভিং, বিলিভিংটা হচ্ছে জেরান্ড। ওকে, পজিটিভ কেস, যেমন আমরা হচ্ছে মালিকানা ব্যক্তিকানা যেগুলো বুঝাবে, যেমন মাই, মাই মানে হচ্ছে আমার, মালিকানা বুঝাবে, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার, হার মানে তার, হিস মানে তার, দেয়ার মানে তাদের, এর পরে জেরান্ড বসে, মানে এই যে পজিটিভ কেসগুলো রয়েছে, পজিটিভ কেসগুলোর পরে মূলত মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা যদি কোনো ইয়ে বসে তাহলে সেটাকে আমরা হচ্ছে জেরান্ড বলবো। ওকে, বা আমরা জেরান্ড করবো ওখানে যদি গ্যাপ ফিলিং এ পাই। যেমন হচ্ছে আই ডিসগ্রেট টু হিজ কামিং হেয়ার, এই যে কামিংটা এখানকার জেরান্ড। ওকে, উই ডু নট সাপোর্ট হার ওয়ার্কিং হেয়ার, ওয়ার্কিং হেয়ার, এই যে ওয়ার্কিংটা আছে, ওয়ার্কিংটা হচ্ছে জেরান্ড। ওকে, জেরান্ড দ্বারা কোনো কোনো সময় কম্পাউন্ড নাউন গঠন করা হয়, কম্পাউন্ড নাউন মানে হচ্ছে, যেমন আমরা এই যে বলছি হি ইজ মাই, মাইটা কি, মাইটা হচ্ছে পজিটিভ, এখন মাই রুম বললাম আমি, মানে আমার রুম, কিন্তু আমার রুমটা কিসের রুম, সেটা হচ্ছে পড়ার রুম, তাহলে এই যে রিডিং রুম বলছি, মাই রিডিং রুম, তাহলে রিডিং রুম, এখানে এই যে মাই রিডিং রুম, এই পুরাটাই কিন্তু একটা নাউন ফ্রেজ, পুরাটাই একটা নাউন ফ্রেজ, কিন্তু মাইয়ের পরে এবং রুমের মাঝখানে এই যে এই রিডিংটা আছে, এইটা কিন্তু হচ্ছে জেরান্ড, আর এই পুরাটাই হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে, আবার বলছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে এবং সেটার নাম জেরান্ড। যেমন বলছে উড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ওপেনিং, ওপেনিং জেরান্ড, মানে উড ইউ মাইন্ডের পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ বসাবো, এটা একটা ফ্রেজ মুখস্থ করে নিতে হবে, উড ইউ মাইন্ড বা উড ইউ লাইক এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। ওকে, অ্যাপোজিশন হিসেবে জেরান্ড বসে, যেমন হচ্ছে এখানে বলছে দ্য বয় গট দ্য জব, আমরা বলতে পারতাম দ্য বয় গট দ্য জব, মানে বালকটা কি পেয়েছে, চাকরি পেয়েছে, আমরা বলতে পারতাম, কিন্তু তাহলে দ্য বয় বিং টল, লম্বা হওয়াতে, লম্বা হওয়াতে, বিং টল লম্বা হওয়াতে গট দ্য জব, জবটা পেয়েছে, তাহলে এই যে বিংটা আছে এখানে এইটাকে আমরা বলবো হচ্ছে জেরান্ড বা অ্যাপোজিশন হিসেবে বসছে আর কি।
এটা এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আমার বইয়ে, এটা পড়ে নিতে পারেন। এরপরে নোট বলছে যে যদি জেরান্ট এর পূর্বে দা এবং পরে অফ, এটা মূলত টাইপিং মিস্টেক, এখানে অফ হবে, অফ বসে, তাকে আমরা ভার্বাল নাউন বলবো, তাকে ভার্বাল নাউন বলে। যেমন বলছে দ্য ইটিং অফ এ ব্যালেন্স ডায়েট ইজ গুড ফর হেলথ, তাহলে দা আর্টিকেল, এখানে হচ্ছে অফ, আর এই যে ইটিংটা এখানে আসছে, ঠিক আছে, এইটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে এগুলো হচ্ছে যখন আমাদের চাকরি পরীক্ষা বা হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা যখন আসবে, মানে এমসিকিউ আকারে আসবে, তখন কিন্তু এটার নাম হচ্ছে ভার্বাল নাউন। জেরান থাকলেও জেরান আমরা অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা টোটালি এটাকে জেরান হিসেবেও চিনবো আর ভার্বাল নাউন হিসেবে চিনি। তবে আমাদের ক্লাস 8-এ ভার্বাল নাউন বলে জানার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার হচ্ছে নোট, মনে রাখতে হবে যে ভার্বাল নাউন শুধু নাউনের কাজ করে, নাউনের কাজ করে। নোট, নিচের ভার্বগুলোর পরে, এই যে নিচের ভার্বগুলো আমরা বলবো, সেই ভার্বগুলোর পরে আইএনজি ফর্ম অথবা ইনফিনিটিভ হতে পারে, মানে এগুলো আইএনজিও হইতে পারে, আবার টু প্লাস ভার্বের বেস ফর্মও হতে পারে। তাহলে আমরা অ্যাডভাইস, ফরবিট, হেয়ার, প্রিফার, অ্যালাউ, ফরগেট, ইন্টেন্ট, প্রসপার, ক্যান নট বেয়ার, গো, লাইক, রিগার্ড, বিং, গো অন, তারপর বলছে লাভ, রিমেম্বার, কন্টিনিউ, হেড, প্রমিট, স্টার্ট, স্টপ, ট্রাই, ওয়াচ, এগুলোর পরে আমরা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, মানে জেরান বসাবো আর কি, অথবা ইনফিনিটিভ বসাইতে পারবো, সেটা আমরা এই উদাহরণ যখন আমি একটা এক্সারসাইজ যখন করব তখন ঠিক বুঝিয়ে দেবো। যেমন ইনফিনিটিভটা সম্পর্কে আমরা একটু জানি। ইনফিনিটিভ হচ্ছে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা শুধু এইটুকুই জানলে, ক্লাস 8 এর বাচ্চাদের জন্য এইটুকু জানলেই যথেষ্ট, যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ওকে, তো ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, বা এখানে আরো বলছে কোয়ালিফাইং ইনফিনিটিভ, এগুলো অনেকগুলো বলা আছে, কিন্তু আমাদের সবচেয়ে যেটা লাগবে, মানে জেরান্ট যে যে জায়গায় বসে, ইনফিনিটিভও কিন্তু সেই জায়গায় বসে। এই যে সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে, আবার অবজেক্ট এর প্রিপোজিশন রূপে বসতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে বসতে পারে। তাহলে এই যে আমরা জেরান্ট যে যে জায়গায় পাবো, আমরা মূলত হচ্ছে ইনফিনিটিভটাকেও সেই জায়গায় পাবো। কিন্তু ক্লাস 8 এর জন্য আমি বলবো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাডভার্ব, এইটুকু মনে রাখবে, অ্যাডভার্ব রূপে, অর্থাৎ টু কোয়ালিফাই ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য আমরা মূলত ইনফিনিটিভ ব্যবহার করব। ক্লাস 8 এর জন্য এইটুকুই, যে আমরা ভার্বকে মডিফাই করার জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন বলছে উই ইট, আমরা খাই, টু লিভ, এই যে টু লিভ, এই যে ভার্বটাকে মডিফাই করার জন্য এখানে ইনফিনিটিভ বসানো হয়েছে। অথবা ইটস গুড টু ইট, এটা খেতে ভালো, তাহলে এই যে গুড অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য টু ইট বসানো হয়েছে, টু ইট বসানো হয়েছে। তাহলে আমি যেটা বললাম যে অ্যাডভার্ব গ্রুপে আমরা হচ্ছে ব্যবহার করব ইনফিনিটিভটাকে, যেটা হচ্ছে মূল ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ওকে, এইটুকু জানলেই মোটামুটি আমরা ক্লাস 8 এর প্রশ্ন সলভ করতে পারবো। যেমন এখানে একটা প্রশ্ন আছে, যেমন বলছে হেয়ার ইজ এ স্টোরি অফ রূপা, এখানে হচ্ছে রূপার সম্পর্কে একটা গল্প বলছে। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, এই স্টোরিতে কিছু গ্যাপ রয়েছে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস, মানে নন ফাইনাইট ভার্ব দিয়ে এটাকে আমাদের পূরণ করতে হবে। এখন নন ফাইনাইট ভার্বগুলো কিরকম হবে? এটা জেরান্ট থাকতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে, আবার ইনফিনিটিভ হইতে পারে। তো আমি জেরান্ট সম্পর্কে আলোচনা করে ফেললাম অলরেডি, আর ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা করলাম। এখন প্রেজেন্ট পার্টিসিপলটা সম্পর্কে একটু বলবো, যে প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ট কিন্তু দুটি সেম, দেখতে একই, অর্থাৎ যমজ ভাই, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা। কিন্তু জেরান্ট হচ্ছে কি করবে, মূল ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু সেটা নাউনের কাজ করবে। বাট প্রেজেন্ট পার্টিসিপল কি করবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর যদি আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল বলি, সেটা হচ্ছে ভি3, আর যদি পারফেক্ট পার্টিসিপল বলি, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। তো পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল এখানে লাগবে না, মূলত আমরা জেরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো সম্পর্কে জানলেই মোটামুটি আমরা অ্যান্সারটা করতে পারবো। ওকে, তো আমি মূলত হচ্ছে যেটা বলবো যে জেরান্ট সম্পর্কে এবং ইনফিনিটিভ সম্পর্কে যদি মোটামুটি ধারণা থাকে, তাহলে ক্লাস 8 এর বাচ্চাগুলো তোমরা এই গ্যাপটার পূরণ মানে সহজে করতে পারবে আর কি। যেমন বলছে রূপা ওয়াজ এক্সাইটেড, তো এখন এখানে বলছে টু প্ল্যান নাকি প্ল্যানিং, মানে ইনফিনিটিভ বসবে নাকি জেরান্ট বসবে, ঠিক আছে। বলছে হার বার্থডে পার্টি। তো এখন কথা হচ্ছে এই ভার্ব ওয়াজ এক্সাইটেড, এই যে ভার্বটা আছে, এই ভার্বকে মডিফাই করতে পারে কি? ভার্বটাকে মডিফাই করতে পারবে অবশ্যই মূলত আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ করতে পারবে না। তো এখন আমরা যদি এখানে এই যে প্ল্যানিং করি,
প্ল্যানিংটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা। তো এখন এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, নাউন হইছে। তো এখানে এই ভার্বটাকে মডিফাই করতে তো নাউন পারে না, বা প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তো আর ভার্বকে মডিফাই করতে পারে না, অ্যাডজেক্টিভ তো কেবল নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। তাহলে আমি যেটা বললাম যে এই যে এখানে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অ্যাডভার্ব রূপে ইনফিনিটিভকে আমরা বসাবো। তাহলে এখন কথা হচ্ছে অ্যাডভার্বের কাজ হচ্ছে কি, ভার্বকে মডিফাই করা। তাহলে এক্সাইটেড এই ভার্বটাকে মডিফাই করতে পারে টু প্লেন। তাহলে আমরা এখানে রাইট অ্যান্সার বলতে পারি টু প্লেন, এই ইনফিনিটিভ বসাবো এখানে। ওকে, হার বা দি পার্টি বলছে শি স্টার্ট, শি স্টার্ট। তো এই যে স্টার্ট, আমরা স্টার্ট একটা ওয়ার্ড পাইছি, স্টার্ট একটা ওয়ার্ড পাইছি যে ওয়ার্ডটার সাথে মানে স্টার্ট, আমি যদি পরীক্ষা নিই, পরীক্ষা নেওয়ার সময় ছাত্রছাত্রী যদি লেখাশোনা মানে লেখা শুরু করে, তো আমি যদি বলি যে সময় হয়েছে তোমরা লেখা শুরু করো, মানে স্টার্ট রাইটিং। যদি বলি লেখা শেষ হয়েছে তাহলে স্টপ রাইটিং। তাহলে স্টপ আর স্টার্ট এই ওয়ার্ডগুলোর পরে, এই ভার্বগুলোর পরে অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ এখানে মেকিং হবে। শি স্টার্ট মেকিং এ গুস্ট লিস্ট এন্ড চয়েসিং এদাম আফটার। এখন আমি কিছুক্ষণ আগে যে নিয়মটা পাইছিলাম যে প্রেপজিশনের পরে আমরা কি বসাবো, প্রেপজিশনের পরে আমরা হচ্ছে নাউন বসাবো। তো নাউন করতে গেলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করা হবে, মানে অর্ডারিং হবে, অর্ডারিং। তাহলে এখানে হবে আফটার অর্ডারিং ডেকোরেশন, ডেকোরেশনস শি বিগান প্রিপেয়ারিং দ্য মেনু। ওকে, এরপর বলছে ওয়েল। এইখানে বলে রাখি যে ওয়াইল যদি আমরা কখনো পাই, হোয়াইলের পরে আমরা চোখ বন্ধ করে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। ঠিক আছে, যেমন এখানে ফাইনালাইজিং আছে, তাহলে ফাইনালাইজিং হবে হোয়াইল ফাইনালাইজিং দ্য ডিটেলস শি কল্ড হার ফ্রেন্ডস টু ইনভাইট দেম। ওকে, এখন হচ্ছে শি হোপড, শি হোপ। তো হোপের পরে আমরা টু ক্রিয়েট বসাবো নাকি ক্রিয়েটিং বসাবো, টু ক্রিয়েট নাকি ক্রিয়েটিং। এখন আমরা এইখানে যেমন ভার্ব, এই স্টার্ট ভার্বটাকে কিন্তু মডিফাই করার জন্য আমরা টু মেকও বসাইতে পারতাম, কিন্তু আমাদের নিয়মে ছিল যে স্টার্টের পরে মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। অর্থাৎ হচ্ছে আমরা স্টার্টের পরে আমরা হচ্ছে জেরান বসাবো অথবা পার্টিসিপল বসাবো, মানে আইএনজি যোগ করে আসবে। কিন্তু হোপ একটা ভার্ব, যেই ভার্বটার পরে আইএনজি হবে এরকম আমরা কোনো নিয়ম পাই নাই। তাহলে এই ভার্বটাকে মডিফাই করার জন্য আমরা এখন এখানে টু ক্রিয়েট বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসাবো, ইনফিনিটিভ বসাবো। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার টু ক্রিয়েট। তারপর হচ্ছে এ মেমোরেবল ইভেন্ট। ওকে, আমরা আরেকটা প্যাসেজ সমাধান করার চেষ্টা করব। যেমন বলছে হিয়ার ইজ দ্য স্টোরি অফ হাসান, হাসানের গল্প আর কি। দেয়ার আর সাম গ্যাপ ইন দ্য, এটা পড়া লাগবে না, পারবা। জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ দিয়ে পূরণ করতে হবে, 5টা গ্যাপে আমাদের থাকবে 5 মার্ক। ওকে, তো এখন এখানেও বলছে হাসান ওয়াজ কমিটেড। তো ওয়াজ কমিটেড এটা ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে পারে কে, টু ট্রেন হবে, টু ট্রেন, ট্রেনিং হবে না। বলছে হি ফ্লোড ইনক্লুডিং, ইনক্লুডিং, ঠিক আছে, ইনক্লুডিং এর পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, এজন্য রানিং হবে, রানিং ডেইলি। আফটার কিছুক্ষণ আগেই পাইলাম, আফটার এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, জয়েনিং এ রানিং ক্লাব। হি রিসিভড হেল্পফুল টিপস হোয়াইল। এই যে বলছিলাম কিছুক্ষণ আগে বললাম যে হোয়াইল এর পরে আমরা ডিরেক্টলি কি বসাবো, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে ইনক্রিজিং, হোয়াইল ইনক্রিজিং হিজ milk he felt stronger, he aimed, he aimed। তো he aimed বলছে এখানে, তো he aimed এর পরে আমরা কি বসাবো, aimed একটা ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে পারে কি, ইনফিনিটিভ। তাহলে টু কমপ্লিট, কমপ্লিট দ্য রেস আন্ডার 4 আওয়ার্স। ঠিক আছে, তো এইভাবেই আমরা মূলত খুব সহজেই হচ্ছে এই ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্বের যে গ্যাপ ফিলিংসটা আছে ক্লাস 8 এর জন্য, আমরা এগুলো যদি মানে একটু কলা কৌশল খাটাই তাহলে সহজেই আমরা অ্যান্সার গুলো করতে পারবো, এবং 5 এর মধ্যে 5 অ্যান্সার করতে পারবো, বা আমরা 5 পেতে পারি আর কি। সো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সবাইকে নমস্কার।